আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সকলে খুবই ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু গ্রাম বধূ ব্লগ। তো আজকে দেখো, আমি কিন্তু আমার রান্নাঘরটা নতুনভাবে গুছিয়ে নেবো। কি বলো তো, শুধু যে বললে হবে না যে সংসার সুখে হয় রমণীর গুণে। হ্যাঁ, এটা তো ঠিক কথা অবশ্যই, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু কিছু মেয়েদের কিছু কিছু জিনিসটা কিছু কিছু কাজকাম, কিছু কিছু ব্যবহার ঠিক থাকলে তবে কিন্তু সংসারটা সুখে হবে। আর রমণী নামটা কিন্তু এমনি দেওয়া হয়নি, এই আমাদের গৃহবধূদের কিন্তু হিসাব মতন দেওয়া হয়েছে। তাহলে কি আমাদের গৃহবধূদের কিছু কিছু নামের সঙ্গে কিছু কিছু জিনিস ম্যাচ খাওয়ালে তো একদম সংসার সুখে হয়, রমণীর গুণেই হয়ে যায়। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ বাসন থালার একটা কিন্তু আমার উল্টো দিকে ছিল, আর সবসময় বাসন থালা মাজলে আর খুবই অসুবিধা হতো, তো সব পানিগুলো গিয়ে পড়তো। সেই জন্য করে একটু ঘুরিয়ে নিলাম। দেখলাম যে আমার যখন ওই ওভেনটা ছিল, ওই ওভেনের সঙ্গে এই ওভেনটা একটু ছোট, সামান্য ছোট। তা দেখলাম সামান্য ছোট যেহেতু, আমি কিন্তু আগে তোমরা আমার রান্নাঘরটা দেখেছো, এই রান্নাঘরের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। অনেক কিছু চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করছি, কারণ এটা মনে করি আমি যে কোনো সংসারের বউ স্পেশালি বুদ্ধি থাকলে না সব কিছু করা যায়। শুধু বুদ্ধিটাই মানুষের সংসারে কিন্তু সব কিছু। আমরা স্পেশালি বউরা সারাক্ষণ কিন্তু সংসারের কাজকাম কোনটা দিলে, কোনটা স্পেশাল, কোন জিনিসটা দিলে আমার সংসারটা সুন্দর লাগবে, আমার সংসারটা দেখতে সুন্দর লাগবে, আমরা কিন্তু সেইগুলোই করতে থাকি। আর আমাদের বাড়িওয়ালা যেহেতু পুরো বিল্ডিংয়ের দায়িত্বটা আমার উপরেই দিয়েছে, যে পুরো বিল্ডিংয়ের দায়িত্বটা তোমারই, তো সেই জন্য করে যখন যেটা ইচ্ছা হয় আমি তখনই কিন্তু সেটাই করি। স্পেশালি ওরা কিন্তু আমার নিজের কেউই নয়, আমি এখানে ভাড়া টাকা দিয়ে আমার এখানে থাকতে হয়, তবুও কিন্তু তারা আমাকে অনেক ভালোবাসে, অনেকটা সম্মান করে। সব কিছু আমাকে বলে যে নূর, এটা এইভাবে করবি, ওটা ওইভাবে করবি, তোর ভরসায় সব কিছু রাখলাম। তো আমি কি বলো তো, যেহেতু আমার ঘর, এখন আমি এই ঘরে ভাড়া দিয়ে থাকি, এই ঘরটা আমার, সেই জন্য করে ভেবে নিলাম রান্নাঘরের দেয়ালে যখনই রান্না করি না কেন দেয়ালটা কিন্তু নোংরা হয়। সেই জন্য করে ওনার যেহেতু স্টকে অনেক পাথর ছিল, সেই পাথরগুলো নিয়ে এসে টালি ভাঙা, সেগুলো নিয়ে এসে কিন্তু আমি আমার রান্নাঘরে লাগিয়ে দিয়েছি। বলো এবারে কেমন লাগছে বলো? শুধু যে সংসারটাকে গুছাবো, একটা পরিপূর্ণ বউ হয়ে উঠবো সেটা নয়, কিন্তু সংসার করতে গেলে বুদ্ধিটা কিন্তু যথেষ্ট মানুষের জীবনে। তো দেখো, রান্নাঘরে টালিটা লাগিয়ে নিয়েছি। আর যখন আমাদের বাড়িওয়ালা এসেছিলো, তো বাড়িওয়ালাকে আমি বলছিলাম যে জানো তো, তোমার না ওখান থেকে পাথর চুরি হয়ে গেছে। সে তখন আমাকে বলছে, কোথায় থেকে পাথর চুরি হয়েছে, তুই দেখিসনি কেন? তো তারপরে বললাম, পাথর চোরটা অন্য কেউ নয়, আমি পাথর চোর, আমি তোমার ওখান থেকে পাথর চুরি করে নিয়েছি। তো সে প্রচুর পরিমাণে হাসছিল। তারপর আমি দেখালাম আমাদের রুমে আনিয়ে, যে দেখো ভাই আমি কি করেছি, দেখো রান্নাঘরটা। তো সে দেখে বলে, বেশ ভালোই করেছিস, দেয়ালে দাগ লাগ না, এই তো এইসব কারণে বউ তোরা কি সুন্দর সংসারটাকে কি সুন্দর পরিপূর্ণভাবে গুছিয়ে রেখে দিয়েছিস। সত্যি কথা বলতে এইভাবে কিন্তু এরা কেউ কিন্তু আমার নিজের নয়, এরপরও কিন্তু এরা আমাকে কত ভালোবাসা দিয়ে আগলে রেখে দিয়েছে। কিছু একটা হলে সবার আগে আমাকে জিজ্ঞাসা করবে, নূর কোনটা করলে ভালো হয় বল। যেমন কিছুদিন আগে বাড়ি ওনার উপরে বিল্ডিংয়ে কিছু কাজ হচ্ছিল, যেটা আমাকে দেখাচ্ছিল যে নূর এটা করলে ভালো লাগবে, দেখ এটা কেমন লাগছে, দেখ। এই যে জিনিসগুলো আমি না সবসময় চেয়েছিলাম যে আমার নিজের লোকেরা অন্তত আমাকে একটু মন দিয়ে ভালোবাসুক, কিংবা তাদের সুবিধা অসুবিধাটুকু আমাকে শেয়ার করুক, কিন্তু তারা তো কখনো আর নিজের হতে পারলো না। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কী বলতো, আমি না চেষ্টা করি সবসময় সবাইকে আপন করে নেওয়াটা, কিন্তু কপাল সবসময়ের জন্য সাথ দেয় না। তো যাই হোক, আমি এপারে রান্নাটা করে নিলাম। আমি কিন্তু এপারে রান্না করছি পালং শাক দিয়ে, আজকে মাংস রান্না করছি, আর এপারে রান্না করছি, আর এক হাতে রান্নাঘরটা তো গুছিয়ে নিলাম তোমরা দেখলে। আর যখন লাল পানিটা ছিল, আয়রন পানিটা, জিনিসপত্র তখন সবই লাল হয়ে গিয়েছিলো, তো অনেক নোংরি লেগেছিলো, সেগুলো সব এক হাতে বেসিনে রেখে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। এমনকি হলুদের জায়গা, ঝালের গুঁড়োর জায়গা, লবণের জায়গা, সব কিছু এক হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। কী বলতো, আমাদের মেয়েদের সংসারের সব কিছু কাজকাম যদি আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, সেগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আর আমি কিন্তু সবসময়ের জন্য চেয়েছিলাম অন্তত আমি আমার সংসার ধর্মগুলো নিজে হাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। তো
তো আজকে কিন্তু শেষমেশ নিজের মনের মতন করে গুছিয়ে নিলাম। তবুও নিজের মনের মতন করে গুছিয়ে নিলেও নিজেদের খামতিটা নিজেদের জায়গায় থেকে গেল। কারণ কী জন্য বললাম বলো তো? তোমরা যদি ভাবো হয়তো এই কথাটা আমি কেন বললাম, কারণ দেখো আমি হয়তো আমার নিজের মতন করে ঘরটাকে গুছিয়ে নিয়েছি, কিন্তু ঘরটা কি আদৌ আমার? একদিন না একদিন এই ঘরটা আমাকে ছেড়ে দিয়ে চলে যেতে হবে, কারণ ভাড়া বাড়ি। আমার কি সারা জীবন আমি ভাড়া বাড়িটা আনতে পারবো? তো এইসব কথা অনেক কিছু ভাবি আমি। আর যাদের জন্য আজকে ভাড়া বাড়ি এসেছি তাদের উপর আমার অনেক রাগ অভিমান জেগে আছে। হয়তো তাদেরকে আমি আমার জীবন থেকে কোনো দিনের জন্য মুছতে পারবো না, কারণ তারা আমাকে অনেক আঘাত দিয়েছে। কোনো দিনের জন্য আমার বিয়ে হয়েছে 13 বছর, তো 13 বছর আমি কোনো দিনের জন্য তাদের ভালোবাসা পাইনি। তো 13 বছরে হ্যাঁ কিছু দিনের জন্য ভালোবাসা দিয়েছিল, কারণ তাদের দরকার ছিল আমার দরকার না হলে তারা সাকসেসফুল হতো না। তো সেই জন্য করে তারা কিছু দিনের জন্য আমাকে ভালোবাসা দিয়েছিল। তারপরে যখন ভালোবাসা শেষ, আমাকে আর দরকার নেই তাদের লাইফে, তখন আমার মুখে লাথিটা মেরেছে। তো আমি মনে করি একদিন না একদিন সময় আসবে, যখন সময়টা আসবে তখন কিন্তু তাদের কাছে খুবই দেরি হয়ে যাবে। আমি কিন্তু তাদের কাছে আর কোনো দিনের জন্য ফিরে যাব না। আমার জীবন চাই যাবে, তবুও আমি যাব না। নর্মালি সবসময় একটা জিনিস আমাকে করে খায়, যেটা আমি তোমাদেরকে শেয়ার করি। তো আমি জানি না এই জিনিসটা কেমন হবে, তবু আমি তোমাদেরকে শেয়ার করছি। যদি কেউ আত্মহত্যা করতে যায়, নর্মালি হয়তো আমি গলায় দড়ি দিলাম কিংবা বিষ খেলাম, এটাকে নর্মালি একটা বাচ্চার বাবা, কথায় কথা বলছি, এটা আমার বাবা, আমার ভাবি হয়তো গলায় দড়ি দিতে গেছে। আমার বাবা এসে হয়তো বলল যে গলায় দড়িটা দিতে গেছে, এটা একটা নাটক ছিল। যে সত্যি সত্যি গলায় দড়ি দিয়েছিল সে কতটা কষ্ট পাবে ভাবো। তো এইরকম ঘটনাও আমার সঙ্গে ঘটেছে। তো আমি স্পেশালি তাদেরকে কখনো মাফ করতে পারবো না, তাদেরকে কখনো মন থেকে আমি করতে পারবো না। আর সঙ্গে অনেক বেদনার কথাবার্তা আছে। তো একটা একটা করে সব কিছু তোমাদেরকে শেয়ার করব। তো যাই হোক, আমি কিন্তু একটু নারকেল তেলটা আর কি গরম করতে দিয়েছি। সিরিন গোসল করতে যাবে। সিরিনটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে। ও শুধু বড় হয়নি, হাই স্কুলও হয়ে গেল। আর দেখো প্রায় আমার মাথায় হয়ে এসছে। তো যাই হোক, আমি কিন্তু একটু তেলটা মাখিয়ে দিলাম। ও কিন্তু নিজেকে নিজেই যত্ন সহকারে গড়ে তুলছে। আমার খুব একটা সময় হয় না, তো নিজে যেহেতু বড় হয়ে গেছে, নিজে সময় বের করে নিজে একটু আর কি রেডি হয়ে নেয়, তারপরে আমাকে বলে যেটা করতে পারে না সেটাই আমাকে জানায়। তো আমি যতটুকু পারি ততটুকু তাকে হেল্প করার চেষ্টা করি। আর এইদিকে দেখো, তাকে তো তেল মাখিয়ে দিয়েছি, আর বোতলগুলো দেখো জানালার কাছে বাঁধছি। মানি প্লান্ট গাছগুলো কেমন লাগছে অবশ্যই বলো। এগুলো কিন্তু আমার তক্তপোষের উপরেই থাকতো, আর আমি সেগুলো কিন্তু আজকের এই জানালাতে বেঁধে দিচ্ছি। কত সুন্দর লাগছে, আমার তো বেশ ভালো লাগছে। একটু রোদ পড়েছে বলে তোমরা হয়তো ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছ না, তবে কোনো একদিন ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো কেমন লাগছে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। তো আমি আমার সংসারের কাজকামগুলো টুকিটাকি করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই কিছু বাজার নিয়ে এসেছিলো, যেটা মাসের আগে কিছু কিছু বাজার আমাদের শেষ হয়ে যায়। আর কি বলো তো, অনেক কিছু প্রবলেমের মধ্যে থেকে মনে করি হয়তো আজকে কষ্টের মধ্যে আছে, ঠিক কথা, এরপরে হয়তো আমি শান্তিতে থাকতে পারবো। তো জানি না শান্তিটা কোথায় পাবো, হয়তো যেদিন মরে যাবো সেদিন হয়তো শান্তি পাবো। আমি সবসময়ের জন্য চেষ্টা করে থাকি নিজেকে একটু ব্যস্ত রাখতে। কারণ কি বলতো, যদি নিজেকে ব্যস্ত রাখি সেটা কিন্তু সবথেকে উপযুক্ত জিনিস হবে। আর আমি জানি না তোমরা এগুলো কতজন করে থাকো, আর আমি আমার সংসারের কাজকাম নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ব্যস্ততা থাকি। সঙ্গে আমার দুটো বাচ্চা আছে, তাদেরকে দেখাশোনা করা, তাদের পিছনে একটু সময় দেওয়া। আমি মনে করি তাদের একটু বাবা মার দরকার আছে, সময় দেওয়াটা। তো বড়োবাবু তো অনেকটাই বড় হয়ে গেছে, ওর সামনের বছর ওকে হোস্টেলে দিয়ে দেওয়ার ইচ্ছা আছে। তো জানি না কতদূর কী করতে পারবো। তোমাদের দোয়া, তোমাদের ভালোবাসা যদি আমার সঙ্গে থাকে, আমি আশা করছি আমি সবই করতে পারবো। তো হঠাৎ করে নিজের মাথাটার মধ্যে কেমন হয়ে উঠলো, দেখলাম নারকেল তেলটা সামনে থাকছে। আর আমি না মাথায় নারকেল তেল দিতে খুবই ভালোবাসি। জানি না তোমরা কজন কি নারকেল তেল মাখতে ভালোবাসো, তবে আমার কিন্তু নারকেল তেল মাখতে খুবই ভালোবাসি আমি। তো দেখো, তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু ঝেড়ে কোটোর মধ্যে আর কি ঢুকিয়ে দিলাম, গুছিয়ে নিলাম। তো আমার কথাবার্তার মধ্যে হয়তো অনেক ভুল হয়ে যেতে পারে, তোমরা প্লিজ সকলে মাফ করে দিও।
আর চেষ্টা করি, অনেকে আছে না, অনেক ছেলেরা আছে বলে সংসারে সারাদিনে আমরা কি করি। তো একদিনকে ভেবে দেখো তো, এই সংসারটা যদি তাদের হাতে দেওয়া যায়, তারা কি পারবে আদৌ এই সংসারটাকে সামলে উঠতে? তো তারা সবসময় বড় বড় ডায়লগই মারতে থাকে যে একদিন সংসারে কি এমন করে। তো আমি ভাবছি একদিন তোমাদের দাদা ভাইয়ের হাতে সংসারটাই ছেড়ে দেবো, দেখা যাক কেমন করে সেটা আনতে পারে। তো যাই হোক, আমি ব্যাপারটা গুছিয়ে নিচ্ছি। এবার তক্তপোষটা গুছালে আপাতত আজকের মতন আমার রান্নাঘরটা গুছানোটা কমপ্লিট হবে। আমি সবসময়ের জন্য ভালোবাসি, আমি যে জায়গাটায় সব থেকে বেশি সময় কাটাই, যেমন আমার এই রান্নাঘরটা বেশি সুন্দরভাবে গুছিয়ে রাখবো। আর এদিকে দেখো কাঁচিটা কোথায় রেখেছিলাম মনে নেই জানো। আর এবার কাঁচিটা কোথায় রেখেছি মনে নেই বলে দাঁত দিয়ে কিন্তু আমি আর কি সার্ফটা কেটে নিয়ে একটা বইনের মধ্যে ঢুকিয়ে দিলাম। তো যাই হোক, আমি কিন্তু এবার টুকিটাকি কাজকাম করছি। আর এত শরীরটার ভিতরে খারাপ লাগছে, তোমাদেরকে কি বলবো। আর আমি আর একটা কথা বলি, কথা বলতে বলতে কথা বেরিয়ে আসছে। যখন আমি গ্রামের বাড়িতে ছিলাম, তো আমার না খুবই শরীর খারাপ হতো, জানি না কেন। এখনও শরীর খারাপ হয়, যে এখনও হয় না তা নয়, এখনও শরীর খারাপ মাঝে সাঝে হয়, আগেকার থেকে অনেকটাই কম। তাতে আলহামদুলিল্লাহ, হয়তো আল্লাহ আমার পরীক্ষা করছিল, কিংবা আল্লাহ আমার পরীক্ষা করছে এখনও পর্যন্ত। তো যাই হোক, ওখানে যখনই শরীর খারাপ করতো, সত্যি কথা বলতে জানালা বেটি আমার পাশে যে বেটিটা ছাড়া কেউ আমার কিন্তু কোনো খবরই নিত না। আর শরীর খারাপের কথা তো শুনলে অনেক শাশুড়িরা আছে, এমনিতে তারা মেজাজ গরম হয়ে যেত, তাদের বক্তব্য একটাই ছিল, যে কোনো শাশুড়ি, বেশিরভাগ শাশুড়িরা বক্তব্য একটাই থাকে যে বউদের কোনো দিনের জন্য শরীর খারাপ হয় না, বউদের সকালবেলা উঠলেও ঠান্ডা লাগে না, এইরকমই ব্যাপার। কিন্তু তারা এই জিনিসটা ভুলে যায় যে এক সময় তারাও কিন্তু এই যুগটা, এই সময়গুলো পার হয়ে চলে এসছে। তো আমার সঙ্গে ওইরকমই কিছু একটা খারাপ মহিলা ছিল, বাজে মহিলা ছিল, যে আমার শরীর খারাপ হলেই সে সহ্য করতে পারতো না। আমি বলতাম, সে এমন করেই থাকতো যেন আদৌ আমার কিছুই হয়নি, আমার শরীর খারাপ বলে সাবজেক্টটাই আদৌ এখানে নেই। তো যাই হোক, এইরকমই অনেক ব্যাপার আমার জীবনে হয়ে থাকতো। তো আমি দেখো সর্ষের তেলে আমি খুব কম রান্না করি, শুধু হয়তো সর্ষের তেলটা বাড়িতে রাখি, তোমরা অনেকে দেখেছো, সেটা কিন্তু ছোটো বাবুকে আর বড়ো বাবুকে মাখানোর জন্য। আমি কিন্তু ছোটোবেলা থেকে আমার বাবুদেরকে আমি তেল মাখাই, সর্ষের তেল। অনেকে বলে যে তেল মাখাতে নেই, এই নেই তাই নেই, কিন্তু আমি আমার বাচ্চাদেরকে ছোট্টবেলা থেকে আমি তেল মাখানোর অভ্যেসটা করিয়েছি। আর এখনও পর্যন্ত সিরিন এত বড় হয়ে গেল, হাই স্কুল হয়ে গেল, তারপরেও কিন্তু সিরিন সর্ষের তেল না মেখে ওরা থাকতেই পারে না। তো আমি কিন্তু এবারে সাদা তেলটা আর কি ঢেলে নিলাম। এখনও পানি গরম হয়ে গেছে, তো এই পানিটা গরম করেছি কিন্তু আমাদের জন্য, যেহেতু আমি আর ছোটোবাবু এখনও গোসল করতে বাকি আছি। আর এরপরে টুকিটাকি কাজকামগুলো এক হাতে সেরে নেব। তো দেখো, আমরা কিন্তু মেয়েরা কিন্তু চাইলে কি না কি করতে পারি বলো। আমরা কিন্তু মেয়েরা মনে করলে সংসারটাকে যখন তখন ভেঙে পুরো চুরমার করে দিতে পারি, এমনকি যখন তখন আবার গড়েও তুলতে পারি। কিন্তু একটা মেয়ের উচিত প্রথম থেকে সংসারটাকে যেইভাবে আমরা আঁকড়ে রাখি, সেইভাবে না ভেঙে নিজেকে যদি মনের মতন করে গুছিয়ে নিতে পারি। আর তার সঙ্গে তো সংসারটা তো অবশ্যই আছে। আর আমি সত্যি কথা বলতে সংসারে কাজকাম করতে খুবই ভালোবাসি। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, আমি হয়তো, যেমন গতকালকে তোমাদের দাদাভাই আমাকে বলছিল যে ও মানুষের ঘরে গিয়ে কাজ করতো বলে সেই জন্য মানুষ আমাকে একটু বেশি পাত্তায় দেয়। তোমাদের দাদাভাই হয়তো মেবি ভুলে গেছে যে এক সময় খেতে পারতাম না বলে আমি মানুষের ঘরে গিয়ে কাজ করতাম, যাতে মানুষের ঘরে কাজ করলে তারা যেহেতু মাছ মাংস রান্না করতো, একটু হলেও আমার দিত, যাতে আমার বাচ্চারাও শান্তিতে দুটো খেতে পারতো। আমি মানুষের ঘরে এমনি সহজে কাজ করতাম না, কিন্তু মানুষের ঘরে কাজ করতে চেয়েছিলাম শুধু এই একটাই কারণে। আর মানুষ সেই জায়গাটা কিন্তু অন্যরকমভাবে নিয়েছে। তো যাই হোক, একটু কোনো কিছু অনুষ্ঠান হলে আমার তো এমনিতে ডাক পড়ে যে সিরিনের মা তুই আয়, সিরিনের মা তুই আয়। কিন্তু সিরিনের মায়ের কি বলতো, কাজটা সবাই দেখতো, কেউ এমনি কিন্তু দেখতো না। আর আমি মনে করতাম যে কাজের শেষে একটু ভাত দিলে হয়তো আমি আমার বড় বাবুর জন্য আনতে পারতাম, তারপর তো ছোটো বাবু এসছে। আলহামদুলিল্লাহ। কিন্তু সিরিন খাওয়ার অনেক কষ্ট পেয়েছে, অনেক কষ্টের মধ্যে ছিল, তার মধ্যে কিন্তু তার মতন কিন্তু ছোটোবাবু কষ্টটা অনেকটাই কম পেয়েছে। তো যাই হোক, আমি এরপরটা তোমাদের সঙ্গে এত বকর করছি যে আজকে রান্নাঘরটা পুরোপুরি চেঞ্জ করে দিলাম। কি রান্নাঘর ছিল বলো, এত তাড়াতাড়ি আমি রান্নাঘরটা কি করে চেঞ্জ করলাম। তো মনের মতন মন চাইলে আর শরীর চাইলে সব কিছু করা যেতে পারে।
আমি মনে করি যে আমার সংসারে হাজার কাজ থাকলেও আমার কিন্তু উচিত যে আমি হুটপাট করে আমার সংসারে যাবতীয় কাজকামগুলো আমি করে নিতে পারবো। তো আমি যেহেতু আমার সংসারে কাজকাম করতে ভালোবাসি, সেই জন্য কিন্তু সবাই বেশিরভাগজন আমাকে নানা রকম কথা বলতে থাকে। আর আমার কিন্তু সত্যি কথা বলতে আমার কিন্তু বেশ ভালো লাগে সংসারে কাজকামগুলো করতে। আমার মা সব জায়গায় বলতো যে আমার 3টে মেয়ে হবে, সংসারে কাজকাম করতে খুবই ভালোবাসে। আর আজকে কিন্তু মায়ের কথাটা থেকে গেছে, কারণ আমি কাজ ছাড়া কিন্তু আমি কিছু জানি না। কারণ আমাদের বাড়িওয়ালা সেম একই জিনিস আমাকে বলছিল যে তুমি সারাদিন এত এনার্জি পাও কোথা থেকে, এত কাজ কী করে করো গো? আমরা হলে কিন্তু করতাম না। কারণ দেখো, ভোর 5টার সময় ওঠা আর তার সঙ্গে কিন্তু সংসারের কাজকামগুলো সত্যি আর পেরে উঠছি না। তো অনেকটা হেডেকের মধ্যে হয়ে থাকে। আর এত কিছু করার পরেও যদি সন্ধ্যাবেলা স্বামী এসে বলে যে আমরা ঘরে সারাদিন কী করি, এর থেকে কষ্টদায়ক আমাদের জীবনে আর কিছুই হতে পারে না। তো যাই হোক, প্রতিটা স্বামীদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ স্ত্রীদেরকে মানে নারী জাতকে এত ছোটো বড়ো কথাবার্তা বলো না। কারণ তারা আজকে কষ্ট করেছে বলে কিন্তু আপনি আজকে এখানে আসতে পেরেছেন, কিংবা হয়তো আপনার ভবিষ্যতে অন্য কিছু ভালো জিনিস দাঁড়িয়ে আছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কিন্তু কথাবার্তা বলতে বলতে আমার রান্নাঘরটা গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর আমি সারাদিন সংসারে কাজকাম, 2টো বাচ্চা, এদেরকে নিয়ে আমি থাকতে খুবই ভালোবাসি। আর তার সঙ্গে যদি কেউ আমাকে নিয়ে নিন্দা করে পিছনে, আর যখন শুনি তখন মনে হয় যে তাকে যদি সামনে পেতাম ইচ্ছা মতন মেরে নিলে হয়তো মেবি আমার রাগটা অনেকটাই ঠান্ডা হতো। তো যাই হোক, তোমরা সকলে কিন্তু আমাদের জন্য দোয়া করবে যাতে আমরা ভালো থাকি, আমাদের বাচ্চাগুলো ভালো থাকে। আর আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাইকে খুদা হাফিজ।